বস্তিতে যারা কুঁড়েঘর করে থাকে তাদের কোনো সম্মান থাকে না। ওরা যেখানে খুশি একটা কুঁড়েঘর বানিয়ে থাকতে শুরু করে। আর ওই বস্তিতেই মীরা নামে একটি মেয়ে থাকতো। মা, ওই দেখো ট্রেন যাচ্ছে। ট্রেন যাচ্ছে তো আমি কি করব? দেখ, আমরা ভিক্ষা করে খাওয়া মানুষ, তাই ওসব ট্রেনে বসার স্বপ্ন জীবনেও দেখবি না। ওরা যেখানে কুঁড়েঘর বানিয়ে থাকতো তার পাশ দিয়ে রোজই ট্রেন যেত। আর অন্যদিকে ওদের কুঁড়েঘর থেকে বেশ কিছুটা দূরে রেললাইনের পাশে আরো অনেকগুলো কুঁড়েঘরের বস্তি ছিল, যেখানে পাপ্পু নামে একটি ছেলে ছিল। বাবা এদিকে এসো না, একটা কথা বলবো। হ্যাঁ রে বাবা, বল কি বলবি। তবে আজও কি খালি হাতেই ফিরলি? আরে না বাবা, ভিক্ষা করে অনেক পয়সা জমিয়েছি, তাই বলছিলাম এবার আমার বিয়েটা করিয়ে দাও। আরে বেকার বেকার বিয়েতে পয়সা নষ্ট করে কি লাভ? বিয়ের পোকাটা পাপ্পুকে হামেশাই কামড়াতো। পাপ্পু রোজই সকালে টয়লেট করার নামে ট্রেন লাইন ধরে অনেক দূরে চলে যেত। তাই একদিন পাপ্পুর বাবা বিষয়টা জানার জন্য সকাল সকাল পাপ্পুর পিছন নিল। আর পাপ্পুর বাবা দেখতে পেল যে পাপ্পু রোজই মীরার সাথে দেখা করে। ওর বাবা দেখলো যে পাপ্পু মীরার সাথে কথা বলছে। পাপ্পু যখনই বাড়ি ফেরার জন্য পেছন ফিরল, তখনই ওর বাবা দৌড়ে দৌড়ে বাড়িতে চলে এলো আর নিজের কুঁড়েঘরে এসে বসে পড়ল। পাপ্পু, এবার আমি বুঝতে পারছি তুই আমাকে বিয়ের জন্য রোজ কেন বলিস। তুই কিন্তু বাবা এত দূরে সকাল সকাল হাঁকতে যাস না, যাস নিজের হবু বউয়ের সাথে দেখা করতে। কে? আরে বাবা, তুমি যে অন্তর্যামী, তবে আর দেরি করে কি লাভ, চলো মীরার বাড়ির লোকের সাথে তোমার আলাপ করিয়ে দিই আর আমার বিয়েটা করিয়ে দাও। চলো চলো তাড়াতাড়ি চলো। দেখ বাবা পাপ্পু, আমরা কিন্তু ভিখিরি, আর তুই যেই মেয়েটাকে বিয়ে করবি সেই মেয়েটাও কিন্তু ভিখিরি, আর বিয়েতে কিন্তু অনেক টাকা পয়সা লাগে। তুই ভালো করে ভেবে নে বাবা, বুঝলি? আরে বাবা তুমি অত চাপ নিও না তো, আমি সব সেট করে দেবো, সব জুগাড় বুদ্ধি আমি রেডি করে রেখেছি। বৃষ্টির জন্য ওদের কুঁড়েঘরের ছাদ থেকে জল পড়ছিল। এই জল পড়ছে ঘরে, তুই নিজের বউকে রাখবি? আরে বাবা তুই না বড্ড প্রশ্ন করো, এই ছাড়ো তো এসব, চলো মীরার বাড়িতে যাবে, আমার বিয়ের কথাটা বলে আসবে, চলো। এরপর পাপ্পু তার বাবাকে নিয়ে মীরাদের বাড়িতে গেল এবং বিয়ের কথাবার্তা ঠিক করে নিল। আর তার পরের দিনই, হে মীরা, হে আজ কিন্তু আমাদের ফুলসজ্জা, তুমি এভাবে লজ্জা পেলে, বিষয়টা কিভাবে এগোবে বলো? লজ্জা তো সব মেয়েদেরই গয়না পাপ্পু। দেখো তো বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে। এই কুঁড়েঘরে কত ছিদ্র আছে, আর তার জন্য বৃষ্টির জল সব ঘরের মধ্যে আসছে। বর্ষাকাল ছিল বলে প্রত্যেক দিনই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাই কাপড় দিয়ে বানানো কুঁড়েঘর পুরোপুরি জলে ভর্তি হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই ওই কুঁড়েঘর জলে ভেসে বয়ে গেল। আর ওরা দুজন ফুলশয্যার রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভিজতে লাগলো। আরে বাবা আবার কোথায় চলে গেল? বন্যার জলে ভেসে গেল না তো আবার? তখনই পাপ্পুর বাবা ছুটে এসে ওদের কাছে বলল, বাবা পাপ্পু, আমাদের ঘরটা কোথায় গেল রে? শ্বশুরমশাই, ঘর আমাদের জলে ভেসে গেছে, আর আমাদের কাছে কোনো ত্রিপল বা মজবুত কাপড়ও নেই যা দিয়ে আমরা আবার ঘর বানাতে পারি। তার ওপর ঝড়ও বইছে, কি হবে এখন? তখনই পাপ্পুর বাবার নজর ওই ট্রেনের কামরায় পড়লো, যেটা অনেকদিন ধরে বন্ধ ছিল। বাবা পাপ্পু, ওই দেখ, ওই যে ট্রেনের কামরাটা, ওটা না অনেক বছর ধরেই বন্ধ পড়ে আছে। চল বাবা, আমরা বরং ওই ট্রেনের কামরাটাতেই যাই, অন্তত বৃষ্টি থেকে তো বাঁচবো। বৌমা, তুমি কি বলো? হ্যাঁ বাবা, আপনি এটা ঠিকই বলেছেন। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। আর এই বৃষ্টির জন্য তো আমাদের ফুলশয্যাটাও হলো না। আরে মীরা, কমপক্ষে নিজের শ্বশুরের সামনে তো এসব বলবে না। এই বৃষ্টিতে না আমার মাথা কাজ করছে না, তাই আমি বুঝতে পারছি না কে শ্বশুর কে স্বামী। তাড়াতাড়ি চলো। তারপর ওরা ওই ট্রেনের কামরাতে গেল, যেখানে গিয়ে ওরা একটু স্বস্তি পেল। আর কামরাটা ছিল লোহার, তাই ওখানে বৃষ্টির জল ঢোকার কোনো প্রশ্নই ছিল না। বাবা পাপ্পু, আমাদের সব জিনিসপত্র এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি ওসব নিয়ে ভেবো না, আমি আমাদের জিনিস, তোমার জিনিস, সব জিনিস নিয়ে এসেছি গো। শুধু ঘরটাই আমাদের ভেসে গেল, বাকি আর কোনো টেনশন নেই, জিনিস আমি সব নিয়ে এসেছি। ঠিক আছে বাবা, তবে তোরা এই কামরায় আরাম কর, আমি অন্য কামরায় যাচ্ছি। এই বলে পাপ্পুর বাবা অন্য কামরায় গিয়ে কাপড় বিছিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মীরা পাপ্পুকে বলল, দেখো পাপ্পু, আমরা যেখানে কুঁড়েঘর বানিয়েছিলাম সেখান থেকেও কোনো না কোনো দিন তাড়িয়েই দিত। তাই যতদিন আমরা এই ট্রেনের কামরায় আছি, এটাকে আমরা রাজপ্রাসাদ বানিয়ে তুলব। তাই আমরা সবাই মিলেই এটাকে সাজিয়ে তুলব। কি শ্বশুরমশাই, ঠিক বললাম তো? হ্যাঁ রে মা, কথাটা কিন্তু তুই ঠিকই বললি। কুকুরও যেখানে বসে জায়গাটা পরিষ্কার করেই বসে। তাই মা,
তুই যদি কামরাটাকে পরিষ্কার করতে চাস, আমরা তো সাথে আছি রে মা, সাথে আছি। এরপর ওরা তিনজন ওই ট্রেনের কামরাটা এত সুন্দর করে সাজিয়ে তুলল, যা দেখতে কোনো মহলের থেকে কম ছিল না। কিন্তু ট্রেনের ওই কামরায় তো ওরা সবসময় থাকতে পারবে না, তাই মীরা বলল, এখন আমাদের থাকার কোনো সমস্যা নেই ঠিকই, কিন্তু সরকার কোনো না কোনো দিন তো তাড়িয়েই দেবে, তাই এখন আমাদের বড় কিছু ভাবতে হবে। তাই প্রথমেই আমাদের ভিক্ষা করা ছাড়তে হবে আর পরিশ্রম করে উপার্জন করে একটা বাড়ি কিনতে হবে। আর না হলে তোমরাই বলো কতদিন এভাবে এদিকে ওদিকে ঘুরে বেড়াবো। আর শ্বশুর মশাইয়েরও তো কত অসুবিধা হয়, ওনার ব্যাপারেও ভাবো। ওই দিন থেকেই মীরা আর পাপ্পু ভিক্ষা করা ছেড়ে দিয়ে শ্রমিকের কাজ করতে শুরু করলো আর নিজের বাবাকে ভিক্ষা করতে বারণ করে দিল। আর এভাবেই ওরা 6 মাস ধরে ট্রেনের ওই কামরায় থেকেই পরিশ্রম করে টাকা জমিয়ে একটা জমি কিনে নিল। আর কিছুদিনের মধ্যেই সরকার থেকে কিছু লোক এসে ওদেরকে ট্রেনের কামরা থেকে তাড়িয়ে দিল। বাবা তুমি চিন্তা করো না, আজকে মীরার জন্য আমরা একটু বড় ভাবতে শিখেছি গো। মানছি ট্রেনের কামরাটা এখন আমাদের আর নেই, তাতে কি হয়েছে? এখন না আমরা ওই জমিটাতেই ছোট্ট করে একটা ঘর বানাবো, ওখানে থাকবো, তারপর টাকা পয়সা জমিয়ে নিজেদের একটা বাড়ি বানাবো, বুঝলে বাবা? এরপর পাপ্পুরা ওই জমিতেই কুঁড়ে ঘর বানিয়ে থাকতে লাগলো। এরপর 6 মাস কাজ করে টাকা জমিয়ে ওরা নিজেদের জন্য একটা বাড়ি বানিয়ে ফেললো। নিজের বাড়িটা বানিয়ে পাপ্পু আবার ওই বস্তিতে ফিরে এলো আর সবাইকে বোঝালো যে সবসময় ভিক্ষে করতে নেই। সবাই শোনো, আমিও কিন্তু একদিন তোমাদের মতোই ভিখিরি ছিলাম, মনে আছে? প্লাস্টিকের ড্রাম বাজিয়ে তোমরা আমার বিয়ে করিয়েছিলে, তাই এখন আমারও কিন্তু কর্তব্য তোমাদের ভালো একটা উপদেশ দেয়া। তাই বলছি কি, সবাই আমার সাথে চলো, সবাই কাজ করবে, কাজ করে টাকা জমিয়ে নিজেদের বাড়ি বানাবে, কদিন আর রাস্তায় থাকবে। আর এইভাবে ধীরে ধীরে ওই সমস্ত ভিখারিদের জীবনও বদলে গেল। কিছুদিন আগেই শকুন্তলা দেবী একসঙ্গে তার 2টি ছেলের বিয়ে দিয়েছেন। শকুন্তলা দেবীর বড় বৌমা আঁচল ফর্সা আর সুন্দর ছিল, আর অন্যদিকে তার ছোট বৌমা কাজলের গায়ের রং ছিল কালো। আঁচল প্রায় কাজলকে গায়ের কালো রঙের জন্য খারাপ কথা শোনাত। ওই কালু, দেখো আকাশে পুরো তোমার মতো মেঘ জমে আছে, যাও এখন আমার জন্য গরম গরম পকোড়া ভেজে নিয়ে আসো। কিন্তু দিদির ঘরে তো বেসন নেই। তখন শকুন্তলা সেখানে এসে বলে, বেসন না থাকলে বাজার থেকে নিয়ে এসো। মা, বাইরে তো বৃষ্টি পড়ছে। হ্যাঁ তো কি হয়েছে, তুমি ডুবে মরে যাবে নাকি? আর মরে গেলেও আমাদের তেমন কোনো সমস্যা নেই। জানি আমি, তোমার থেকে এটাই আশা করা যায়। এরপর কাজল বৃষ্টির মধ্যেই বেসন কিনতে বেরিয়ে পড়ে, আর রাস্তায় যাওয়ার সময় একটি ট্রাক কাজলের গায়ে নোংরা জল ছিটিয়ে বেরিয়ে যায়। আরে দেখে চলতে পারো না? এরপর বেচারি কাজল কাদা মাখা অবস্থাতেই বাড়ি পৌঁছায়, আর তাকে দেখে আঁচল বলে, ও মা গো, ভূত ভূত! দিদি, এটা আমি, কাজল। কালু, এ কি অবস্থা করেছো নিজের? সত্যি আজ তুমি আরো ভয়ঙ্কর লাগছো। কাজল দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আঁচলকে দেখছিল, তখন শকুন্তলা বলল, আরে তুমি আমার চাঁদের মতো বৌমার দিকে অমন করে তাকাচ্ছ কেন? নজর লেগে যাবে তোর। যাও এখন গিয়ে স্নান করে এসো, বাজে গন্ধ আসছে। এরপর কাজল স্নান করতে ঘরে চলে যায়। সন্ধ্যাবেলা কাজলের বর প্রভাত অফিস থেকে বাড়ি এসে তার মাকে জিজ্ঞাসা করে, মা, কাজল কোথায়? আছে নিজের ঘরে বসে। নিশ্চয় তুমি কিছু বলেছ। হ্যাঁ, তুই তো এখন আমার উপরে সন্দেহ করবি। জানি না ওই কালো মেয়েটা কি জাদু করেছে। মা, তোমার এই সমস্ত ব্যবহারেই আমি অখুশি। আমি তোমার সাথে পরে কথা বলছি। কাজল তার ঘরে বসে কাঁদছিল, কিন্তু প্রভাত ঘরে আসতেই সে চোখের জল মুছে ফেলে। দাঁড়াও, আমি তোমার মুড এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এই নাও। এই হারটা তুমি আমার জন্য এনেছো? না, প্রতিবেশীর জন্য এনেছি, ভাবলাম তোমায় দেখাই। তুমিও না, সত্যি। এই বাড়িতে কাজল একমাত্র তার স্বামীর ভালোবাসাই পায়। গায়ে রং ফর্সা হওয়ার জন্য শকুন্তলা তার বড় বৌমাকে খুব ভালোবাসত, আর শ্যামলা হওয়ার জন্য সে কাজলকে সবসময় খারাপ কথাই শোনাত। এমনই একদিন, কি হয়েছে বড় বৌমা? মা, রুটি বানাতে বানাতে হাতটা পুড়ে গেল। বৌমা, তুমি তো এমনিতেই এত আদুরে, কে বলেছে তোমাকে রুটি বানাতে? দাঁড়াও, কাজল, আরে ও কালো বৌমা। হ্যাঁ মা, বলুন। নির্লজ্জ বেহায়া মেয়ে, কোনো জ্ঞান বুদ্ধি নেই। বড় যা রান্নাঘরে রুটি করছে আর তুমি ঘরে বসে ঘুমাচ্ছ। বেচারির হাতটাই কেমন পুড়ে গেল,
যাও রান্নাঘরে গিয়ে রুটি করো। কাজল রুটি করার জন্য রান্নাঘরে গেলে বাইরে তখন প্রচুর বৃষ্টি শুরু হয়। আরে ছাদে তো কাপড় রয়েছে, সব ভিজে গেল রে। বেচারি কাজল বৃষ্টির মধ্যে একাই সব জামা কাপড় তুলে আনে, যার কারণে সেও ভিজে যায়। আরে ওই কালো বৌমা, কোথায় ঘুরছো? এই নাও আমার এই শাড়িটা ধুয়ে দাও। এইসবের মধ্যে কাজল ভিজে কাপড় চেঞ্জ করারও সময় পায় না, আর যার জন্য তার জ্বর আসে। ও এবার বুঝেছি, ভালোই সুযোগ পেয়েছো আরাম করার। না মা, আমার সত্যিই খুব জ্বর এসেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ওষুধ খেয়ে আরাম করো। আজকের কাজ সব আঁচল বৌমা করে নেবে। আঁচল বৌমা করবে মানে কি বলছেন আপনি? আমি কি একাই সব কাজের দায়িত্ব নিয়েছি নাকি? এ কি বলছো বৌমা? কাজলের মতো তো তুমিও এই বাড়ির বউ, এই বাড়ির সব দায়িত্ব তো তোমার উপরও আছে। মা, আমাকে বাড়ির দায়িত্বের জ্ঞান দেবেন না। আমি যেমন বৌমা, আপনিও তো তেমন এই বাড়ির প্রধান, তো এখন সব কাজের দায়িত্ব আপনার। আর এমনিতেও আমার বাবা কোটিপতি, তাই আমার কোনো প্রয়োজন নেই বাড়ির এইসব কাজ করার। আমার কাছে টাকার অভাব আছে নাকি? বিয়ের পরেই প্রথম বর্ষার মুহূর্তকে আমি ওয়েস্ট হতে দেব না। বাইরে এত সুন্দর রোম্যান্টিক ওয়েদার, আর আপনি বলছেন আমি রান্না করব? কখনো না। তাই জন্য আমি আরও চললাম 5 স্টার হোটেলে ডিনার করতে। আজ রাত্রে আমরা ওখানেই থাকবো, আপনি নিজেরটা বুঝে নিন। এরপর আঁচল সেখান থেকে চলে যায়। আর যখন শকুন্তলাকে নিজেই ঘরের সব কাজ একা করতে হচ্ছিল, তখন সে কাজলের মর্ম বুঝতে পারে। এরপর শকুন্তলা কাজলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলে, কাজল বৌমা, আমাকে ক্ষমা করে দাও। তোমার গায়ের রঙের জন্য তোমাকে অনেক খারাপ কথা শুনিয়েছি। আমি শুধু তোমার গায়ের রঙে দেখেছি, তোমার গুণ দেখিনি। কিন্তু আজ আমি তোমার মর্ম বুঝতে পেরেছি, আর নিজের ভুলটাও। আমাকে ক্ষমা করো বৌমা। কাজলের কিছু বলার আগেই প্রভাত বলে, আমি জানতাম মা, একদিন তুমি তোমার ভুলটা ঠিকই বুঝতে পারবে। খারাপ ভালোকে বেশি দিন দাবিয়ে রাখতে পারে না। আজ তো তোমার সামনে সবটাই পরিষ্কার। দুজন বৌমার আসল চেহারা তো তুমি দেখে নিলে। ছেলের কথা শুনে শকুন্তলার চোখ খুলে গেছিল। এখন সে কাজলকেই বেশি করে ভালোবাসা আর সম্মান দেয়, যা দেখে আঁচলের খুব খারাপ লাগে। আর সে কিছুদিন পর তার বরের সঙ্গে অন্য ফ্ল্যাটে শিফট করে। আর এদিকে শকুন্তলার সঙ্গে কাজল আর প্রভাত ভালোভাবে থাকতে লাগে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।